Welcome to World School of Bangladesh. Today is our first, I would say, the formal debate competition. I invited one of our good friends, Motushi, to attend the debate and actually see. Motushi is a daughter. I requested Motushi if her daughter would be interested to join our debate. So our topic for the conversation, our today's debate topic is, this house believes that Bangladesh is ready to ride the wave of fourth industrial revolution. We have been talking a bit about, technology, how it is impacting Bangladesh, culturally, economically, politically, socially, in so many ways. So obviously, you have a fair bit of idea, and we have 4 speakers from the proposition and 4 speakers from the opposition. You have the option to speak in Bangla or in English, as we are preparing our students to be able to participate in international debate competitions. Not everybody is equally competent and conversed, in English right now, but obviously, we are working towards that. So আমাদের আজকের বিতর্কের বিষয় বাংলাদেশ fourth industrial revolution এর জন্য ready. So without further ado, may I call upon the first speaker from the proposition to open the debate? থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কাজী নজরুল ইসলামের এই সংকল্প কবিতাটাই যেন আমাদের হয়ে কথা বলছে। আমরা নিজেদেরকে লিমিটেশনস এর মধ্যে রাখবো না, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন নিয়ে এগোতে ভালোবাসি, কারণ আমরা বাংলাদেশী। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত প্যানেল স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলীর পক্ষ এবং বিপক্ষ দলের বন্ধুগণ এবং যারা শুনছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, দিস হাউস বিলিভস দ্যাট বাংলাদেশ ইজ রেডি টু রাইড দ্য ওয়েভ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আজকের মোশনের মাধ্যমে বোঝাচ্ছে আমরা প্রস্তুত কিনা চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ সামলানোর জন্য। উত্তরটা হবে হ্যাঁ, আমরা প্রস্তুত। ইয়েস, উই আর রেডি। এই বিষয়ের পক্ষে আমি ব্যাখ্যা করব কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা কিভাবে প্রস্তুত। আমাদের দলের দ্বিতীয় বক্তা ব্যাখ্যা করবেন নারী ও পুরুষ সমান তালে কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দলের তৃতীয় বক্তা ব্যাখ্যা করবেন প্রান্তিক পর্যায়ে মানুষ কিভাবে ডিজিটাল সুনামিতে অংশগ্রহণ করছে। আমাদের দলের চতুর্থ বক্তা ব্যাখ্যা করবেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে। আজকের মোশনের পক্ষে যুক্তিগুলো আমি স্থাপন করছি। আমরা অসম্ভবকে সম্ভব করার জাতি। আমরা বিশ্বের ইতিহাসে 2টি অসম্ভব কাজকে সম্ভব করেছি। প্রথমটি হলো ভাষা আন্দোলন এবং দ্বিতীয়টি হলো মুক্তিযুদ্ধ। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত এবং পাকিস্তান নামে 2টি রাষ্ট্রের সৃষ্টি হয়, তখন পাকিস্তানের 2টি অংশ ছিল, একটি হলো পূর্ব পাকিস্তান, একটি হলো পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের অংশ। পশ্চিম পাকিস্তানিরা আমাদের মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের নিজের ভাষায় কথা বলতে দিত না। তারপরে 1948 সালের 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন থেকেই বাংলারা গর্জে ওঠে, তারা লেখালেখি শুরু করে, তারা সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন শুরু করে। এই আন্দোলন তীব্রতর হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন আমরা আমাদের জাতির সূর্য সন্তানদের হারিয়েছি এবং আমরা পেয়েছি বাংলা ভাষায় রাষ্ট্রভাষার মর্যাদা বাংলা হিসেবে। 1956 সালের প্রণীত সংবিধানে বাংলাকে আমরা রাষ্ট্রভাষার মর্যাদা হিসেবে পেয়েছি। এরপর থেকে আমাদের উপর ভিন্ন আঙ্গিকে অত্যাচার করতে শুরু করে পশ্চিম পাকিস্তানিরা। তারা আমাদের আবার মত প্রকাশের অধিকার কেড়ে নেয়, আমাদের দেশের ধন সম্পদ তাদের দেশে লুটপাট করে নিয়ে যায়, আমাদের দেশ থেকে, দেশের চাকরি ব্যবস্থা থেকে আমাদেরকে দূরে রাখে, আমাদেরকে সামরিক বাহিনীতে চাকরি দেয় না, আমাদের খাদ্য সম্পদ তারা নিয়ে যায়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চের ভাষণ দিলেন, তারপর থেকে বাঙালিরা উজ্জীবিত হয়ে ওঠে। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ চলতে থাকে এবং আমরা হারিয়ে ফেলি 30 লক্ষ মানুষ এবং অর্জন করি আমাদের স্বাধীনতা। এই 2টি অসম্ভব কাজকে আমাদের বাঙালি জাতি সম্ভব করেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশকে নিয়ে আমরা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছি এবং সোনার বাংলা গড়ছি। আমরা প্রস্তুত ছিলাম অতীতে, আমরা আজকেও প্রস্তুত আছি এবং আমরা ভবিষ্যতে প্রস্তুত থাকবো। বাঙালি অসম্ভবকে সম্ভব করার জাতি। দেশকে আমরা সকল দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপরও কি প্রতিপক্ষ বন্ধুগণ বলবেন যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মতো একটা বিষয়ের জন্য প্রস্তুত নই? আমরা সামাজিক সমস্যার সমাধান করেছি, আমরা নারীর ক্ষমতায়ন করেছি, দারিদ্র্যের সীমা কমিয়ে আনার চেষ্টা করেছি। আমাদের দেশে নারীরা এখন বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে, তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে, তারা বর্তমানে প্রান্তিক পর্যায়ে টেকনোলজি হিসেবে জ্ঞান অর্জন করছে। এটা নিয়ে আমাদের দ্বিতীয় স্পিকার ব্যাখ্যা করবে। আমাদের দেশের প্রতিটি উপজেলায় এখন কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে।
আমরা পুরো দেশে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজ বাংলার তরুণদের হাতে স্মার্টফোন আছে, এবং তারা সেখান থেকে শিখতে পারছে এই 21st সেঞ্চুরির প্রয়োজনীয় স্কিল কোনগুলো। আগ্রহী তরুণীরা স্কিল ডেভেলপমেন্ট করছে। তারা শিখছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কমিউনিকেশন স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডেটা লিটারেসি, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। তারা শিখে তারা এগুলো নিয়ে কাজ করছে। আমরা প্রডিউস করছি ফ্রিল্যান্সার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে। আমরা সত্যি অসম্ভবকে সম্ভব করার চাই। এরপরও কি আমাদের প্রতিপক্ষ বন্ধুগণ বলবেন যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মতো বিষয় ঢেউ সামলানোর জন্য প্রস্তুত নই? আমি শুরু করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ভাষণ দিয়ে, যখন তিনি বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তিনি কিন্তু বলেন নাই দেখো তো তোমাদের কি কি আছে তোমাদের শত্রু মোকাবেলা করার জন্য। তেমনি আমাদের দেশে যদি আমরা সব দিকে তাকাই, আমাদের কিন্তু যেগুলো নেই বা সমস্যার দিকে তাকালে চলবে না। আমাদের তাকাতে হবে আমাদের কি আছে এবং আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি সেগুলোর দিকে। আমরা প্রস্তুত, আমরা শৌর্য বীর্যের জাতি, আমরা আত্মবিশ্বাসী, আমরা সমস্যার দিকে না তাকিয়ে সমাধান করতে ভালোবাসি, কারণ আমরা বাংলাদেশী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। Thank you, Honorable First Speaker from the Proposition, for advancing your argument. May I call upon the first speaker from the opposition to advance your arguments? Thank you, Mr. Speaker. Good morning, Mr. Speaker, honorable judges, our esteemed guests today, friends, and my worthy proposition and opponent team members. The motion of our debate is that this House believes that Bangladesh is ready to ride the wave of the fourth industrial revolution. I think the group leader from the opposition team have forgot to define today's motion, and that is what is actually fourth industrial revolution. Fourth industrial revolution is the current and developing environment in which disruptive technologies and trends such as Internet of Things, robotics, virtual reality, and artificial intelligence are changing the way modern people live and work. This integration of technologies into manufacturing practices and workplaces is known as Industry 4.0. But here is the keyword. Fourth industrial revolution is actually artificial intelligence plus big data. Big data is vital to this fourth industrial revolution. In fact, some go as far as to say big data is actually Industry 4.0 or fourth industrial revolution. However, we, the opposition team, believe that Bangladesh is not yet ready to ride in this fourth industrial revolution. Today, as first speaker, I will be talking to you about the widening gender gap and marginalization that still exists in industry revolution. Our second speaker will be talking about how prepared is the education system of Bangladesh to adopt the technologies of the Industry 4.0, or is it prepared at all? Our third speaker will be discussing how we are not ready for the adoption of technologies that fourth industrial revolution brings with it. And our fourth speaker will come and prove how Bangladesh is yet far away from implementing artificial intelligence in workplaces. A century ago, Begum Rokhaya had said that human society is like a two-wheeled vehicle. Society goes forward, those two wheels. If one wheel does not move or is weak, not much progress can be made with just the other wheel. So as digitalization continues to advance in Bangladesh as a whole, we are faced with a widening gender gap, with women facing exclusion due to issues of little to no digital literacy, exposure, and access. This gap means that fewer women will be able to compete, let alone participate in this digital revolution. My question to our opponents today is, how can we set women up to take up space in STEM, science and technology, to become leaders, pioneers, and change makers in Bangladesh's future fourth industrial revolution? This is actually based on the observation that most women are unlikely to benefit from technological advances as they do not possess the skills to compete in the emerging knowledge economy.
being a predominantly Muslim country, it is even more complicated in Bangladesh. And what about the different ethnic groups that exist, like Hindu, Dalit, Bihari women, and also men? Do they even exist on the map of technology? I mean, fourth industrial revolution is about big data. What about their data of participation and contribution in this industry? I mean, it is very unfortunate that the percentage of women in ICT workforce is very low in Bangladesh. How we are ready when we are not tapping into the potential brains of these women from all over the country, not just the urban society of Bangladesh. So that means there is this big challenge to get connected from different parts of Bangladesh. So insufficient connectivity in rural areas, along with this lack of basic computer knowledge and literacy, hinder development. So substantial investments are needed in physical structure first, power, broadband, transportation, and education, particularly in rural areas and among the poorest population groups, in order to truly reap the benefit of fourth industrial revolution. So Bangladesh needs to invest in infrastructure before taking steps to implement fourth industrial revolution. So with this, I end my argument. Thank you. Thank you, Honorable First Speaker from the opposition, for presenting very compelling arguments. And I couldn't agree more with you in terms of building infrastructure when it comes to rural Bangladesh. I can see that Shumi is sitting in a house, মনে হচ্ছে সকালের রোদের মুখে এসে লাগছে। তারপরে তো মানে এখানে তোমরা অনেকেই রুরাল বাংলাদেশ থেকে বসে কথা বলছো শুনছো। তো এই বিষয়গুলো ভীষণ জরুরি এবং presenting solid argument that basically why it is and why we are not ready to ride the wave of fourth industrial revolution. Rukaya, pay attention to the time. You still had a few more seconds, to advance. Okay. Now, can I call upon the second speaker from the proposition to advance your arguments, please? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় ব্যাখ্যা করেছেন, নারী এবং পুরুষ যদি সমানতালে এগিয়ে যেতে পারে তাহলে সে জাতির উন্নয়ন অবশ্যম্ভাবী। ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত বিচারক মণ্ডলী এবং প্রতিপক্ষ দলের ভাই ও বোনেরা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয়, দিস হাউস বিলিভস দ্যাট উই আর রেডি টু রাইড দ্য ওয়েভ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আজ আমি ব্যাখ্যা করব নারী এবং পুরুষ সমানভাবে এগিয়ে কিভাবে চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ শোনানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। মাননীয় স্পিকার, আমি শুরু করতে চাই দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী রাজিয়া সুলতানা সুমিকে দিয়ে। সে পড়াশোনা শেষ করে নিজ গ্রাম বগুড়ায় গিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সে তার এলাকায় কাজ করছে নারীদের কর্মসংস্থানে, নারীদের ক্ষমতায়নে, নারীদের ডিজিটালাইজেশন নিয়ে। সে আরো কাজ করছে সামাজিক সমস্যা রোধে। প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, বাঙালি এক নারী যদি একাই ভাবে এগিয়ে যেতে পারে তবুও কি বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ বলবেন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ শোনানোর জন্য প্রস্তুত নয়? মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশের একজন নারী মাউন্ট এভারেস্ট জয়ী নিশাত মজুমদার 2003 সালে 3172 ফুট উঁচু হিমালয় পর্বতের চূড়ায় উঠতে সক্ষম হয়েছে। বাঙালি এক নারী তার অদম্য সাহসের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছে। তারপরে কি বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ বলবেন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ সামলানোর জন্য প্রস্তুত নয়, যেখানে কিনা আমরা মাউন্ট এভারেস্ট জয় করেছি? মাননীয় স্পিকার, রুকাইয়া আব্দুল ওহাব একজন আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী নারী। সে ডিজিটালাইজড হয়ে ডিজিটাল সুনামি ঢেউ সামলানোর জন্য প্রস্তুত। সে শুধু নিজেই শিখছে না, ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় স্পিকার, নারীরা এখন পিছিয়ে নেই, তারা উন্নত হয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এখন তারা ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখছে, ফ্রিল্যান্সিং এর কাজ করছে, যার ফলে তাদের বাইরে বের হতে হচ্ছে না, ইফটিজিং এর শিকার হতে হচ্ছে না, ধর্ষণের শিকার হতে হচ্ছে না। নারীরা এখন ইউটিউবে ফুড ব্লগিং করছে, কন্টেন্ট বানাচ্ছে, সেখানে থেকে তারা অনেক ভালো মানে ইনকাম করছে। ইউটিউবে বিভিন্ন ধরনের পোশাকের ডিজাইন, বিভিন্ন ধরনের নকশি কাঁথার ডিজাইন তারা দিচ্ছে, এখান থেকে তারা ঘরে বসে বিভিন্ন ধরনের ইনকাম করছে এবং তারা বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা পাচ্ছে। এতগুলো পয়েন্ট বলার লক্ষ্য, বাংলাদেশে যে নারীরা একটা সময় পিছিয়ে ছিল তারা এখন কতটা এগিয়ে যাচ্ছে। একটা সময় আমাদের দেশে
একটা সময় আমাদের দেশে সামাজিক সমস্যার কারণে নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারতো না, সেখানে তারা পুরুষের সমান তালে এগিয়ে যাচ্ছে। তারাও এখন দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় স্পিকার, সেখানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ সামলানোর জন্য কিভাবে প্রস্তুত নয় তা আমাদের বোধগম্য নয়। আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল দিস হাউস বিলিভস দ্যাট বাংলাদেশ ইজ রেডি টু রাইড দ্য ওয়েভ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী একজন মহিলা। তিনি বাংলাদেশের সকল কাজের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের দেশকে পরিচালনা করছেন। আমাদের মাননীয় তাহলে মাননীয় স্পিকার, আমরা কোন দিক দিয়ে পিছিয়ে? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, অতীতে আমরা অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক বড় বাধা পার করে এসেছি। এখন আমাদের দেশ উন্নয়নশীল দেশ হিসেবে আমরা বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করছি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দেশ হিসেবে বাংলাদেশের সকল নারীদের পাশাপাশি পুরুষেরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে বোঝায় বড় ধরনের ডেটা সার্ভিস, মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, অতীতে আমরা অনেক বড় বড় সমস্যা বাধা পার করে এসেছি। এখন আমাদের বিশ্বাস যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ সামলানোর জন্য প্রস্তুত। মাননীয় স্পিকার, আমাদের বিপক্ষ দলে প্রথম বক্তা বলে গেলেন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ সামলানোর জন্য প্রস্তুত নয়, সে শুধু ডেটা সার্ভিস নিয়ে কথা বলে গেলেন। সে কিভাবে নারী এবং পুরুষ যদি সমান তালে এগিয়ে যেতে পারে তাহলে সে জাতীয় উন্নয়ন যে সম্ভব সেদিকে তিনি খেয়ালই করলেন না। সুতরাং মাননীয় সভাপতি, আমি বলতে চাই, আমরা আগে যেমন অনেক বড় বড় সমস্যায় পড়েছিলাম, এখন আমরা সেদিক দিয়ে নেই। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ সামলানোর জন্য প্রস্তুত। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। Thank you, second speaker from the proposition, for presenting your arguments. I have noticed that you are not asking questions. You are allowed to ask point of information. That's a very effective strategy in your debate to attack your opponents. And this is an opportunity you should not spare. All right. Okay. So without further ado, can I call upon the second speaker from the proposition to advance your argument? ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এখানে বিতর্কে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের এই সংসদ বিশ্বাস করে যে বিতর্কের বিষয় যেটা, এই সংসদ বিশ্বাস করে যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের তরঙ্গে চড়তে প্রস্তুত বা প্রবেশ করতে প্রস্তুত। তো আমরা এখানে দেখব মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং বিচক্ষণ প্রতিপক্ষ সকলকে আমার সালাম জানাচ্ছি শুরুতেই। এখন মাননীয় স্পিকার, বিপ্লব মানেই সফলতা, পরিবর্তন, কিন্তু এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য একটা প্রস্তুতির দরকার হয়। আমি এখন বলবো এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এই বিপ্লবের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত। তার আগে এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলার আগে আমি আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় স্পিকারের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় স্পিকার বলে গিয়েছেন যে রাজিয়া সুলতানা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মেয়ে, এবং রাজিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গিয়ে তার গ্রামে একাই অনেকগুলো নারীর কর্মসংস্থান করছে। এই যে একা কর্মসংস্থান করছে, এখানে কিন্তু মাইনর, এখানে কিন্তু মেজর না। রাজিয়া সুলতানা কিন্তু এখানে একা, সে একটা মেজরিটি তৈরি করার চেষ্টা করছে। এখানে কিন্তু মেজরিটি আমার সাথে রাজিয়া সুলতানার সাথে এগিয়ে আসে নাই। এখানে রাজিয়া সুলতানা কাজ করছে গ্রামের হতদরিদ্র সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে, এখানে কাজ করছে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে, যাদের এখনো কারোর প্রত্যেকটা বাড়িতে কিন্তু কারো অ্যান্ড্রয়েড নাই, কারো ল্যাপটপ নাই, কিংবা মাল্টিমিডিয়া সিস্টেম নাই, কিংবা এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু সেই সুযোগ সুবিধা নাই যেটা দিয়ে এই শিক্ষার্থীরা তাদেরকে এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। এরকম কিন্তু সুযোগ এখনো তৈরি হয় নাই, এটা তৈরি হচ্ছে, পুরোপুরি কিন্তু প্রস্তুত না। আমি বলছি যে পুরোপুরি প্রস্তুত না। তো আমি মনে করি বিজ্ঞ প্রতিপক্ষ এটার উত্তর দিয়ে যাবেন যে এখনো যেহেতু আমরা পুরোপুরি প্রস্তুত হই নাই, সেহেতু আমরা কিভাবে এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল
রিভলিউশন এর সাথে খাপ খাইয়ে নিতে পারবো, কিংবা এই রিভলিউশনের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। তো এখন আমি বলবো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কথা, আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে প্রবেশ করার জন্য। আমরা যুদ্ধে নামছি, কিন্তু কৌশল বা আয়োজনটা কোথায়? আমাদের কি আসলে আয়োজন রয়েছে, কৌশল রয়েছে? একটা দেশ কতটা উন্নত তা বোঝা যাবে সেই দেশের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত তা দেখে। আমরা প্রাথমিক পর্যায় থেকে দেখি, আমরা যদি প্রাথমিক পর্যায় থেকে দেখি তাহলে দেখব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য এখন চক এবং ডাস্টার ব্যবহার করা হয়। বিশ্বব্যাপী শিক্ষা যেখানে অ্যাক্টিভিটি নির্ভর, আমাদের দেশে সেখানে পড়াশোনাটাকে গোগ্রাসে গেলানো হয়। সূত্র প্রয়োগ নীতি অপেক্ষা মুখস্থ বিদ্যায় শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা হয়। আর তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন, তুচ্ছ বিষয়টুকুর জন্য সুমির ইন্টারনেট কানেকশন কেটে গেল। আচ্ছা, সুমির ইন্টারনেট কানেকশনটা ফেরত আসলে সাদ বি মাইন্ডফুল যে ওর যে সময়টা তুচ্ছ বিষয়টুকুর জন্য বই নহিলে মন আশ্রয় পায় না। বইয়ের ভিতর দিয়ে জানাকেই আমরা পাণ্ডিত্য বলিয়া গর্ব করি, জগৎকে আমরা মন দিয়ে ছুঁই না। আমাদের দেশে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষা হয়েছে পাঠ্যপুস্তক নির্ভর, যা কোনোভাবে একজন শিক্ষার্থীর সৃজনশীলতা এবং বিশ্লেষণী ক্ষমতার বিকাশ ঘটায় না। মাননীয় স্পিকার, আমাদের দেশে কারিগরি দক্ষতা উন্নয়নের পরিবর্তে মুখস্থ বিদ্যায় উৎসাহিত করা হয় এবং এদেশে অধিকাংশই মনে করেন কারিগরি শিক্ষা কেবল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। তাহলে বিচক্ষণ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, এইরকম পুরোপুরি প্রস্তুতিবিহীন একটি শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লব কিভাবে প্রবেশ করবে? চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় জনগোষ্ঠীর যেসব দক্ষতা অর্জন করা প্রয়োজন তার প্রায় পুরোটাই নির্ভর করবে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষাক্রম মূলত নিজস্ব আর্থসামাজিক সাংস্কৃতিক একই সঙ্গে আন্তর্জাতিক চাহিদার আলোকে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন ও শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য সুনির্দিষ্ট সুপরিকল্পিত ও পূর্ণাঙ্গ পথ নির্দেশ করে। এই যে আন্তর্জাতিক চাহিদা, এই আন্তর্জাতিক চাহিদার সাথে চলার জন্য বাংলাদেশ কতটা সক্ষমতা অর্জন করেছে? যেখানে বিশ্বের উন্নত দেশগুলো প্রাথমিক পর্যায়ে পরীক্ষা পদ্ধতি তুলে দিয়ে অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষাটাকে ভয়ের বস্তু না বানিয়ে আনন্দের উৎস করে তুলতে চাইছে, সেখানে আমাদের দেশে এখনো শিক্ষাটাকে মুখস্থের মধ্যে রেখে দেওয়া হয়, মুখস্থ বিদ্যার মধ্যে রেখে দেওয়া হয়। এবং তো এই যে আনন্দের উৎস বানাতে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা সক্ষমতা অর্জন করেছে, আশা করছি বিচক্ষণ প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। মূলত চতুর্থ শিল্প বিপ্লবের আগে দেখতে হবে আমাদের শিক্ষকগণ, শিল্প বিপ্লবে প্রবেশ করার পূর্বে আমাদের দেখতে হবে আমাদের শিক্ষকগণ কতটা এই যে চতুর্থ শিল্প বিপ্লব এটার সাথে খাপ খাইয়ে নিতে পারদর্শী। কারণ যে কোনো বস্তু উপাদেয় করতে এর কারিগরকে আগে দক্ষ হতে হয়। সাম্প্রতিক করোনাকালীন সময়ে বাংলাদেশ মতো ভার্চুয়াল পদ্ধতিতে শিক্ষাদান সহ পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এই যে দুর্যোগকালীন সময়ে Your time is up. Please, 15 seconds, wrap it up. Yeah, I already give the 20 seconds. Okay. Okay, thank you. আচ্ছা সুমি, you have মানে তোমার আর্গুমেন্ট গুলো খুব সুন্দর ছিল, তুমি লক্ষ্য রাখবে। দেখতে পারে না, I think she joined from ফোনে দেখা যায় না। Oh yes, that's right. I'm so sorry. Okay, oh my god, I have completely forgotten যে তোমরা অনেকে ফোন থেকে জয়েন করেছো। আচ্ছা শোনো, তোমাদের যখন আমি এভাবে আমার চায়ের মগে টোকা দিলে শুনতে পাচ্ছ? ওকে, অনেক সুন্দর শব্দ। ওকে ফাইন। তো আমি যখন তোমরা যারা ফোন থেকে জয়েন করেছো তোমাদের ওটা থ্যাংক ইউ রুকায়া, ভেরি গুড পয়েন্ট। I don't know why I have totally missed it. Anyway, তো যখন তোমাদের 5 মিনিট হয়ে যাবে তখন আমি এরকম একটা টোকা দিব, আবার যদি 15 সেকেন্ড হবে আমি আবার তখন মানে টাইম আপ। অলরাইট, আমি তো এই যে ঘড়িটাকে সাইডে নিয়ে রেখেছি, তো কথা বলতে গিয়ে ঘড়িটাও দেখা যায় না। আচ্ছা ঠিক আছে। আরেকটা
আমি তো বলতে চাই স্যার, এখানেই মিল রেখে বলতে চাই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে প্রবেশের জন্য এই যে আমি ফোনটাকে একদম জানালার কাছে নিয়েছি, আমার ঘরের মধ্যে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ওকে, that's a very cogent argument, practical implementation যে how we are struggling with fourth industrial revolution. আচ্ছা, okay. Now may I call upon the third speaker from the proposition to Kiran, what's your argument? Did you want to say something? ইয়েস, আপনি মানে 4 মিনিট হয়ে গেলে 1 টাকা দিবেন, 5 মিনিট হয়ে গেলে 2 টাকা দিবেন, আর 5 মিনিট ক্রস হয়ে 15 সেকেন্ড হয়ে গেলে 3 টাকা দিবেন, মানে তাহলে Okay, বুঝতে fine, পারবেন। all right. Okay, ঠিক আছে, তাহলে 4 মিনিট হয়ে গেলে প্রথম ওয়ার্নিং দেব একটা, 5 মিনিট হয়ে গেলে দুইটা, আর এটা 5 কিন্তু মিনিট ফর দ্য 15 কনভিনিয়েন্স অফ ফোন ইউজার্স, সবার জন্য For না, যারা everybody, desktop সবার user। জন্য, সবার জন্য সবার জন্য। সবার জন্য fine. আর রিবাটালের ক্ষেত্রে রিবার্টালের ক্ষেত্রে তো 4 মিনিট পাবে তোমরা। তাহলে কি আমি হাত উঁচা করবো না হাত দেখাবো? না, তুই হাত তুমি উঁচু করো, করবি, তুমি তোমার আমি কাজ আদারওয়াইজ করো। how am I supposed to know how is it Okay. happening? Okay, Okay. all right, তোমার okay, হাত উঁচাই থাকবে। okay, fine. So now may I call upon the third speaker from the proposition to present your arguments? আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বিজ্ঞ প্রতিপক্ষ এবং এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বিতর্কটি শুরু করছি। আমাদের আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে This house believes that Bangladesh is ready to ride the wave of the fourth industrial revolution. মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের মানুষরাও বর্তমানে টেকনোলজির ব্যবহার করতে পারছে। পূর্বে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যে আরেকজনের ফোন দিয়ে কথা বলতো, দূরে কোথাও ফোন দেওয়ার জন্য, কিন্তু এখন সেটা আস্তে আস্তে ভালো আগে থেকে মানে ডেভেলপড হয়ে তারা এখন প্রায় সবার কাছে একটি করে ফোন আছে। এখন বর্তমানে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে On that point, sir, ইয়েস প্লিজ। আপনার কেন মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা করে ফোন থাকলে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য রেডি? না, আমি এটা বলছি না যে আমার মনে হয় যে সবার কাছে একটি করে ফোন থাকলে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য রেডি, কিন্তু আমাদের আগে যেমন ছিল যে মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যে শুধুমাত্র ফোনে কথা বলার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যে কথা বলতো, সেটা এখন বদলে গিয়ে এখন সবার কাছেই এখন টেকনোলজিক্যাল ইউজটা এখন আছে। এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য আমাদেরকে এতটুকু পরিমাণের একটু ডেভেলপ হইতে হবে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে খাপ খাওয়ানোর জন্য। আমি যেটা বলছিলাম যে পূর্বে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে আরেকজনের ফোন দিয়ে যেমন কথা বলতো, দূরে কোথাও ফোন দেওয়ার জন্য, কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করবেন যে বাংলাদেশের বর্তমানে প্রান্তিক পর্যায়ে প্রায় সবার কাছে একটি করে ফোন আছে, প্রায় সবার কাছে নয়। সেই ফোনের মাধ্যমে আবার গ্রামে ইন্টারনেটও ব্যবহার করছে, এবং বাংলাদেশে 5G ইন্টারনেট 5টি জায়গায় ট্রায়াল হিসেবে ইউজ করার জন্য শুরু হয়েছে। এবং এখন শুধু ফোন নয়, গ্রামে প্রান্তিক পর্যায়ে কৃষকেরা এখন কৃষি কাজের জন্য টেকনোলজির ব্যবহার করছে। যেমন কিছু গরুর খামারে এখন একটি রোবোটিক দুধ দোয়ানোর মেশিন আছে, এবং তারপর আমরা যে ধান চাষ করি মাঠে, প্রান্তিক পর্যায়ের মানুষ যে ধান চাষ করে মাঠে, তারা এখন অত্যাধুনিক ধান কাটার মেশিন ব্যবহার করতে পারছে। এবং মাননীয় স্পিকার, এই ডিজিটাল যুগের কারণেই কিন্তু মানুষ এখন এটার সাথে আস্তে আস্তে খাপ খাওয়িয়ে নিতে পারছে। এখন যদি আমরা আস্তে আস্তে জিনিসগুলো না শুরু করি, আমরা কিভাবে আস্তে আস্তে বদলে যে ডেভেলপড হয়ে যে ওটার সাথে খাপ খাবো? এখন বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে মানুষরা যে ফোন ব্যবহার করছে, তার কারণে তারা ফোন সম্পর্কে জানতেও পারছে, এবং ফোনের কাজ তারা কেউ আবার ফোনের কাজ এবং ফোনে কাজ শেখার জন্য উৎসাহিত হচ্ছে, এবং ফোনের মাধ্যমে তারা আবার কম্পিউটার সম্পর্কে জানতে পারছে, এবং কম্পিউটার সম্পর্কে জানার পরে তারা কম্পিউটারে কাজ শেখার জন্য উৎসাহিত হয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করে তারা টাকা অর্জন করে তাদের পরিবারকে সাহায্য করতে পারছে। এখন এভাবেই তো প্রান্তিক পর্যায়ে মানুষ ডিজিটাল সুনামিতে অংশগ্রহণ করছে, তাই না? তারপরও কি আমাদের প্রতিপক্ষ বন্ধুগণ বলতে পারবেন যে চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ সামলানোর জন্য আমরা প্রস্তুত নই? আমি বিশ্বাস করি আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।
এবং আমি আরেকটা জিনিস প্রতিপক্ষ দলকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য মানে প্রস্তুত নই। আমাদের দলের প্রথম স্পিকার বলে গিয়েছেন যে আমাদের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন পুরো একটি অসম্ভব একটি কাজের মতো ছিল, আমরা কিভাবে ওটি জয় করে ফেলতে পারলাম। এখন আমরা যদি এরকম চতুর্থ বিপ্লবের জন্য আস্তে আস্তে প্রস্তুত না হই, আমরা তাহলে আর কখনোই প্রস্তুত হতে পারবো না। তারপর মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সাল থেকে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার উদ্যোগ নিয়েছেন। এখন আমরা সেই 2021 সালে আছি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ সামলানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। ধন্যবাদ সবাইকে আমার বিতর্কটি পেশ করতে দেওয়ার জন্য। চাচু মিউট, তুমি মিউট। Okay. So Nafi, I think you misread my bell. So when I do the first one, that means it's 4 minutes. And if I do twice, that means 5 minutes. And if I do, that means 5 minutes, 15 seconds. So did you think that your time was up? Yeah. Okay. All right. Did you want to advance your argument for another 1 minute? Because I think that's unfair. All right. Okay. All right. Fine. I'm sorry. Okay. Got it. আচ্ছা, তোমরা সবাই শুনে নাও, when I do this 4 মিনিট চলে গেছে, দুইটা দিলে 5 মিনিট, ঠিক আছে? এবং এরপরে যদি আমি এরকম, মানে কি হলো, 5 মিনিট 15 সেকেন্ড পার হয়ে গেছে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপে গিয়ে তোমরা 8 মিনিট করে পাবে, ঠিক আছে? ওকে, অলরাইট। সো thank you, the third speaker from the proposition, for presenting your arguments. May I call upon the third speaker from the opposition to present your arguments? Okay. Thank you, Mr. Speaker. বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং অপোজিশন টিমের বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। শুরুতে আমি একটা কথা বলতে চাই যে থার্ড স্পিকার বলে গেলেন যে আমরা যদি এখন থেকে প্রস্তুত না হই তাহলে আমরা প্রস্তুত হতে পারবো না। তার মানে কি? তার মানে তিনি স্পষ্ট বোঝাচ্ছেন যে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য প্রস্তুত না। আমাদের দলের ফার্স্ট স্পিকার বলে গেলেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো অটোমেশন অ্যান্ড মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড বিগ ডেটা। আমি শুরুতেই বিগ ডেটার কথা বলতে চাই। বিগ ডেটার কথা বলতে গেলে আমাদের ইন্টারনেট ব্যবস্থার কথা বলতে হয়। থার্ড স্পিকার বলে গেলেন যে আমাদের দেশে অলরেডি 5 জায়গায় 5G চালু করা হয়েছে। আমি তার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আপনি 5G এর কথা বলছেন, বাংলাদেশে এখনো ঠিকমতো 4G চালু হয়েছে কিনা আমি সেই নিয়ে চিন্তা করি। আমাদের নামই 4G, আমাদের কিন্তু আসলে 4G নাই। 4G যে স্পিড পাওয়া দরকার সেটা আমরা গ্রামে তো দূরে থাক, গ্রামে তো আমরা 3Gও পাই না। আমরা শহরে অনেক জায়গায় নেটওয়ার্কই পাই না, আর 4G তো হার্ডলি কেউ পায়, ঠিক আছে? একটা রিসার্চের কথা বলি যে মানব সভ্যতার শুরু থেকে 2003 সাল পর্যন্ত আমরা যে পরিমাণ ডেটা জেনারেট করছি, সেই ডেটা আমরা এখন প্রতি 2 দিনে জেনারেট করি। এখানে আমাদের এই যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমাদের এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য আদান প্রদান করতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন একটা ফাস্ট এন্ড স্টেবল ইন্টারনেট কানেকশন, যেটা আমাদের দেশে এখনো নাই। ইয়েস প্লিজ। আপনি যে বললেন আমাদের দেশে এখনো 4G ইন্টারনেট এখনো ভালো করে চালু হয় নাই, আর 5G তো মানে দূরের কথা। তাহলে আপনি যখন এখানে বসে ক্লাস করছেন অনলাইনে, এটা যখন নেটের মাধ্যমে করছেন, তাহলে কিভাবে আমাদের বাংলাদেশ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য প্রস্তুত নয়? আমি বলেছি 4G চালু হয়নি, মানে 4G নেটওয়ার্ক যে স্পিড সেটা পাওয়া যায়নি। আর আমি এখন ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতেছি। আপনাকে বুঝতে হবে যে ব্রডব্যান্ড কানেকশন এন্ড ইন্টারনেট কানেকশন দুইটা আলাদা জিনিস। ওকে, তো আমি সেকেন্ড যে বিষয়টির কথা বলছি, অটোমেশন। অটোমেশন কিভাবে আমাদের দেশের উপর একটা বড় একটা হিট ফেলাবে। আমরা জানি, আমি যদি বলি 2020 সালের যে জিডিপি ছিল, জিডিপি এর প্রায় 10% শেয়ার ছিল গার্মেন্টস সেক্টরে। অক্সফোর্ড ইউনিভার্সিটি 2016 সালে একটা রিপোর্ট অনুযায়ী এই অটোমেশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে যে অটোমেশন হবে তার জন্য বাংলাদেশে প্রায় 5.4 মিলিয়ন চাকরি চলে যাবে। কেন? কারণ মেশিন কাজ করবে। বাংলাদেশে বর্তমানে প্রায় 5000 গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো ডিরেক্টলি 4 মিলিয়ন মানুষকে চাকরি দেয় এবং ইনডিরেক্টলি 10 মিলিয়ন মানুষকে চাকরি দেয়। আর এদের মধ্যে বেশিরভাগ মানুষই নারী, প্রায় 80% বলতে গেলে নারী। তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে যখন বাংলাদেশে
অটোমেশনের কারণে যে ফ্যাক্টরি গুলাতে যে সকল মানুষ কাজ করে তারা যে চাকরি হারাবে, তাদেরকে আলাদা করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত কিনা, অথবা আমাদের সেই ক্যাপাসিটি আছে কিনা প্রশ্ন রেখে যায় বিপক্ষ দলের বন্ধুদের কাছে। আশা করি উত্তর দিবেন। আমি কি বলতে পারি যে ইউনাইটেড স্টেটস এখন টেসলা কাজ করতেছে? টেসলা কি করে? অটোমেটিক ভেহিকেল মানে। আর বাংলাদেশে সেই রোডের ব্যবস্থাই নেই যে বাংলাদেশে টেসলা আসবে। যদি আসে, এই টেসলাতে কত রিক্সা চালক, কত ভ্যান চালক, কত অটো চালক এদের চাকরি নিয়ে নিবে। এদেরকে আলাদা করে চাকরি দেওয়ার মতো অথবা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আছে কিনা। তারপরে 14th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে আমাদের যে নো মোর কোশ্চেন প্লিজ, লেট মি ফিনিশ। 14th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য আমাদের যে প্রয়োজনীয় নলেজ সেটা আমাদের কাছে নাই। আমাদের দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে আমাদের এডুকেশন সিস্টেম কিভাবে 14th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য প্রস্তুত না। আমি এখানে বলতে চাই যে আমাদের যে প্রয়োজনীয় নলেজ গুলো, যেমন আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর ডিজিটাল লিটারেসি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। কেন? কারণ আমরা পড়ে আছি হলো পদ্মা সেতু দৈর্ঘ্য মুখস্থ করার জন্য। কেন আমাদের বিসিএস দিতে হবে? আমাদের বাবা মা চাই আমরা সরকারি চাকরি করবো, আমরা বিসিএস দিব। দুঃখের কথা এটা, মাননীয় স্পিকার। তো আমি মনে করি নলেজের না থাকার কারণে আমরা 14th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য প্রস্তুত না। অপোজিশন দলের সেকেন্ড স্পিকার বলে গেলেন যে আমাদের সুমি আপু, তিনি ঢাকা ইউনিভার্সিটি কিছু একটা বললেন। সেখানে আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটি 2019 সালে একটা রিপোর্ট অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি 37% মানুষ এখনো বেকার। আমি অন্যান্য ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বাদ দিলাম। তাহলে অটোমেশনের কারণে যে আরো 54 লক্ষ চাকরি চলে যাবে, প্লাস এই যে ঢাকা ইউনিভার্সিটির 37 মানুষ বেকার, আর আদার যে ইউনিভার্সিটি, এদের কি হবে? আমি প্রশ্ন রেখে যেতে চাই বিপক্ষ দলের বন্ধুদের কাছে। তো এই যে আমাদের নলেজের গ্যাপ আর অটোমেশনের কারণে যে আমাদের উপর বড় একটা হিট পড়বে, এই হিটটাকে সামাল দেওয়ার মতো ক্যাপাসিটি এখন আমাদের কাছে নাই। 5 মিনিট হয়ে গেছে, সরি আমি টাইমটা দেখি নাই। গো অন, এখন আমাদের কাছে নাই। ওকে, এখন আমাদের কাছে নাই। তাই আমি মনে করি যে আমাদের বাংলাদেশ এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য প্রস্তুত না। এই বলে আমি শেষ করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। Thank you, member from the opposition, for presenting a very solid and bona fide arguments, almost inassailable arguments. Good luck, proposition, combating those arguments. So may I call upon the next speaker from the proposition to defend your position. ধন্যবাদ সবাইকে। সবার আন্তরিক শুভেচ্ছা কামনা করে আমি শুরু করছি আমার বক্তব্য। Do not wait, the time will never be just right. নেপোলিয়ন হিল। আমরা একজন ব্যক্তিকে যদি ঢেউয়ের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, সে যদি ভয়ভীত হয়ে বলে যে আমি প্রস্তুত নই, অবশ্যই সে ডুবে মারা যাবে। কিন্তু যদি সে তার অন্তরে জোর রেখে বলতে পারে আমি অবশ্যই প্রস্তুত, আমার দুর্বলতা নিয়েও আমি প্রস্তুত, অবশ্যই সে বেঁচে ফিরতে পারবে। একইভাবে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষগণ বলে গেলেন আমাদের এই দুর্বলতা, এটা অনেক দুর্বলতার কথা বলে গেলেন, কিন্তু আসলে তাদের অন্তরের এই জন্যই যে আমরা অবশ্যই প্রস্তুত, আমরা অবশ্যই পারবো। রুরাল এরিয়া যে সমস্যার কথা বিজ্ঞ প্রতিপক্ষ প্রথম বক্তা বলে গিয়েছেন, কিন্তু সেই আসলে এটা জানেন না যে আজ পর্যন্ত 2021 সাল পর্যন্ত কতটা উন্নত হয়েছে এই গ্রাম্য এলাকার বিষয়গুলো। যেমন আমাদের দলের তৃতীয় বক্তা বলে গিয়েছেন আগেরকার সময় গ্রামের এলাকায় কোনো ইলেকট্রিসিটি ছিল না, নেটওয়ার্ক ছিল না, এখন সবার হাতে একটা মোবাইল ফোন আছে। আমাদের মোবাইল ফোনের কয়েকটা ক্লিকের মাধ্যমেই আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি, আমরা যে কোনো কিছু জানতে পারি, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টেকনোলজি যে কোনো কিছু অর্জন করতে পারি। তারপরে বলে গিয়েছেন বিজ্ঞ প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা যে শিল্প বিপ্লব হচ্ছে পরিবর্তন। আসলে কি আমরা পরিবর্তন হচ্ছি না? আমরা অনেক পরিবর্তন হয়েছি। আপনি যদি খেয়াল করেন 2010 সালের আমাদের বাংলাদেশের অবস্থা এবং এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা, আপনি অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন। বর্তমানে বাংলাদেশে অনেক রকম মেশিনারি তৈরি করা হচ্ছে, অনেক রকম নেট কানেকশন ইমপ্রুভমেন্ট করা হয়েছে, মোবাইল ফোন ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এবং আগের সময় গ্রামে এলাকায় আমাদের তৃতীয় বক্তা বলে গিয়েছেন গ্রামে নেটওয়ার্ক পাওয়া যেত না, এখন নেটওয়ার্ক দিয়ে আমরা ক্লাস পর্যন্ত জয়েন করতে পারছি। একটা বিষয়, আমাদের প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গিয়েছেন কানেকশন পাওয়া যাচ্ছে না, কিন্তু কানেকশন এখন কতটা উন্নত হয়েছে সে কিছুদিন আগের কথা চিন্তা করলেই বলতে পারবে। আর যারা কাজ হারাবে তাদের কর্মসংস্থানের কথা বলে গিয়েছেন তৃতীয় বক্তা প্রতিপক্ষ দলের। কর্মসংস্থানের জন্য আমাদের রয়েছে
ডিজিটাল বাণিজ্যিক ব্যবস্থা, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার ব্যবস্থা, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য অন্যান্য স্কিল শিখে আমরা অনলাইনে কিভাবে ব্যবস্থা আর্নিং করতে পারবো সেসব ব্যবস্থা। 2008 সালে, যেমনটি আমাদের তৃতীয় বক্তা বলে গিয়েছেন, 2008 সালে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেছেন। তারপর থেকে 2010 সালে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইসিটি সাবজেক্ট বাধ্যতামূলক করা হয়েছে, যেখান থেকে সকল তরুণ তরুণীরা আইসিটি বিষয়ে টেকনোলজিক্যাল বিষয় শিখতে পারছে, সেখান থেকে তারা আরো উন্নত হয়ে যাচ্ছে। ইয়েস প্লিজ। আপনি যে বললেন অটোমেশনের কারণে যে মানুষগুলো চাকরি হারাবে, তাদেরকে অনলাইনে তারা কাজ করতে পারে। অনলাইনে কাজ করার মতো প্রয়োজনীয় নলেজ কি তাদের কাছে আছে? অবশ্যই তাদের সবার কাছে একটি মোবাইল ফোন আছে। যদি তারা চায় 2-3টা বাটনে ক্লিক করেই তারা অনেক নলেজ অর্জন করতে পারে কিনা প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষ দলের কাছে। আমাদের বাংলাদেশে বর্তমানে 13,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব রয়েছে, যেখানে তরুণ তরুণীদের শেখানো হচ্ছে। এখন বর্তমানে বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, রোবোটিক্স, মাইক্রো প্রসেসর ডিজাইন এগুলোর বিষয়ে জোর দিচ্ছে বাংলাদেশ। সেই জন্য আমরা বলতে পারি অবশ্যই বাংলাদেশ 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য প্রস্তুত। এখন বর্তমানে যেসব যন্ত্রপাতি ক্রিয়েট হচ্ছে, সেই সব বড় বিজ্ঞ প্রতিপক্ষ দলে তাদের চোখেই বললো না যে আসলে আমাদের দেশটা কত জিনিস উৎপন্ন করছে। বাংলাদেশে ক্রিয়েট হচ্ছে বর্তমানে এলইডি টিভি, মোবাইল ফোন, স্মার্টফোন, ফ্রিজ, গাড়ি পর্যন্ত উন্নত হচ্ছে, এবং অন্যান্য মেশিনারি, যেগুলা অন্যান্য দেশে রপ্তানি করে আমরা অনেক টাকা অর্জন করতে পারছি। আর রয়েছে ফ্রিল্যান্সিং। বাংলাদেশে 13,000 শেখ রাসেল কম্পিউটার ল্যাব রয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা নানা ধরনের স্কিল শিখছে, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং iOS ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এগুলো শিখছে। তারা ফ্রিল্যান্সার হয়ে গড়ে উঠছে। তারা বাংলাদেশের বেকারত্ব দূর করতে পারছে। বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সার সংখ্যা হচ্ছে 6.5 লক্ষের ঊর্ধ্বে। তারা প্রতি বছর $7.5 মিলিয়ন বেশি অর্জন করতে পারছে। বাংলাদেশে ওয়েবসাইট সংখ্যা রয়েছে 52,000 ওয়েবসাইট সংখ্যা রয়েছে, যেখান থেকে আমাদের বাংলাদেশে অনেকেই বেকারত্ব দূর করতে পেরেছে এবং অন্যান্য সেবা পেয়ে আসছে। করোনাকালীন সময় আমাদের ছিল ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। সেখানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা না থাকলে আমরা শিক্ষা অর্জন করতে পারতাম না। তাহলে সেটা কি আমাদের একটি উন্নতি নয় যে আমরা ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছি এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছি ডিজিটাল বিষয়? অবশ্যই। 2018 সালে বঙ্গবন্ধু, You have 15 seconds to wrap up. ওকে, তো সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি বাংলাদেশ এই পর্যন্ত এতটা উন্নত হয়ে যাওয়ার পরেও কি আমরা বলবো যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত নয়? অবশ্যই প্রস্তুত, আমরা চাইলেই পারবো। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you, the fourth speaker from the proposition, and may I call upon the last speaker of the opposition to present your arguments. জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হলো চতুর্থ শিল্প বিপ্লবের তরঙ্গে প্রস্তুত বাংলাদেশ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল নির্ধারিত বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত স্পিকার, বিজ্ঞ প্রতিপক্ষ এবং প্রতিপক্ষ দলের বিতর্কী এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়টি আমার প্রতিপক্ষ লক্ষ্য করে দেখেনি। আজকের ফার্স্ট স্পিকার বিতর্কের বিষয় যখন চতুর্থ শিল্প বিপ্লব, তখন আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন আদিম যুগের কথা। প্রতিপক্ষ দলের প্রথম বক্তাকে বলতে চাই, কবিতা আবৃত্তি করে মন জয় করা যায়, কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব বয়ে আনা যায় না। মাননীয় স্পিকার, চতুর্থ শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি? বাষ্প ইঞ্জিনের আবিষ্কারে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব, বিদ্যুতের উদ্ভাবনে হয়েছিল দ্বিতীয়টি, আর কম্পিউটার ইন্টারনেটের প্রচলনে হয়েছিল তৃতীয় শিল্প বিপ্লব। একবিংশ শতাব্দীর এই সময় এসে চতুর্থ শিল্প বিপ্লব হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কোয়ান্টাম কম্পিউটিং, আরো অনেক কিছুর অগ্রগতির সংমিশ্রণ। সমুদ্রের পাশে দাঁড়িয়ে অথবা পানির দিকে তাকিয়ে আপনি কখনোই সমুদ্র পার হতে পারবেন না বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি কম্পিউটার বা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত রোবটের ক্ষমতা, যা সাধারণ মানুষ দ্বারা করা হয়, কারণ তাদের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার প্রয়োজন হয়। আমাদের দলে তৃতীয় বক্তা কিছুক্ষণ আগেই বলে গেলেন
বাংলাদেশে কি পরিমাণ মানুষের জব হারাবেন। মাননীয় স্পিকার, যেখানে বাংলাদেশের এখনো 47% কৃষিভিত্তিক 47% জনসংখ্যা কৃষিভিত্তিক শ্রমের উপর জীবিকা নির্ভর করে, একে কি আমার প্রতিপক্ষ দল চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতির হিসেবে দেখছেন? মাননীয় স্পিকার, ইন্টারনেট অফ থিংস হচ্ছে সব ইলেকট্রনিক্স যন্ত্রগুলোকে ইন্টারনেট নেটওয়ার্কের সাথে যুক্ত করা, যেখানে 1,48,000 কিলোমিটারের দেশে, বর্গ কিলোমিটারের দেশে হাতে গোনা মাত্র 6টি স্থানে 5G নেটওয়ার্কের ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশে যেখানে 2G নেটওয়ার্ক পাওয়ার জন্য গাছের ডালে উঠতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিপক্ষ দল যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল মানে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত কথাটি বলতে পারে, তাহলে তা হবে আকাশে সেই মোমের পাখায় ভর করে আকাশে ওড়ার মতো অলৌকিক অবাস্তব। মাননীয় স্পিকার, আবার ভাবুন, আপনি যদি নিয়মিত কোনো সুপার শপে যান, এরপরে যদি আবার সেই শপে যান, আপনাকে স্বয়ংক্রিয়ভাবে বলে দেওয়া হবে আপনি সাধারণত কত টাকা কেনাকাটা করেন এবং কোন কোন প্রোডাক্ট কেনাকাটা করেন, এবং ওই নির্ধারিত দিনটিতে সেই প্রোডাক্টের কোনো মূল্য ছাড় দেওয়া হচ্ছে কিনা। মাননীয় স্পিকার, আমরা যারা বাংলাদেশি তারা এখনো থলে হাতে বাজারে যাচ্ছি, এই থলে হাতে বাজারে যাওয়াকেই আমার প্রতিপক্ষ দল কি চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে দেখছেন? মাননীয় স্পিকার, ডাক্তারের কথাই ধরুন, ডাক্তারের কাছে গেলে আপনাকে মেডিকেল হিস্ট্রি গড়গড় করে বলে দিতে হচ্ছে না, আপনার পরিচয়পত্রের সঙ্গে যুক্ত ডিভাইস ডেটাবেসই বলে দিচ্ছে যে আপনার কি কি দরকার। সেখানে আমাদের দেশে ডাক্তার এখনো শরীরে হাত দিয়ে রোগ নিরাময় করে থাকে। আমাদের দেশের ডাক্তাররা কি তাহলে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত? মাননীয় স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে IBM ওয়াটসন যেখানে ডকুমেন্ট রিভিউ প্রসেস বিশ্লেষণ আমাদের করার মাধ্যমে 85% নিখুঁত আইনি সহায়তা দিয়ে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, সেখানে আমাদের আদালতে এখনো ভিডিও ফুটেজ প্রমাণ দেখানোর কারিগরি প্রযুক্তিটুকু নেই। মাননীয় স্পিকার, অতি অল্পতেই তৃপ্তি ঢেকুর তুলে ফেলা আমাদের অভ্যাস। সব দেশের সব প্রান্তে এখনো 3G নেটওয়ার্কই পাওয়া যায় না, অথচ 4G নিয়ে কত তুমুল প্রচারণা চালানো হয়। মাননীয় স্পিকার, সোফিয়ার মতো চ্যাটবট রোবট দেখে সরকারি মহলে কি উচ্ছ্বাস, অথচ এর চেয়ে ভালো ভালো রোবট তারা তাদের ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা নিয়মিত বানায়। মাননীয় স্পিকার, এই মেসেঞ্জার চ্যাটবট কেবল নির্ধারিত কিছু প্রশ্নের উত্তর দিতে সক্ষম। অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চতুর্থ বিপ্লবের সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সফটওয়্যার প্রোগ্রাম এবং যোগান দেয়া এবং বিপুল পরিমাণ ডেটা অ্যানালাইসিস করে মেশিন লার্নিং এর মাধ্যমে আনকরা সব প্রশ্ন বা সমস্যার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত দিতে পারে। এখন বাংলাদেশ ব্যাংকের দুর্বল ডিজিটালাইজেশন নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় 1000 কোটি টাকা রিজার্ভ চুরির কলঙ্কের কথা তো অবশ্যই মনে আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এবং সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার বিপক্ষ দলের সেকেন্ড স্পিকার এবং থার্ড স্পিকার ডিজিটালাইজেশন বলে গেছে। ডিজিটালাইজেশন কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব না মাননীয় স্পিকার, ডিজিটালাইজেশন তৃতীয় শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব আলাদা। ডিজিটালাইজেশন ইন্টারনেট ব্যবহার বা সফটওয়্যার অটোমাইজেশন করে ডিজিটালাইজেশন হয়, কিন্তু তৃতীয় শিল্প বিপ্লবের অংশ মাননীয় স্পিকার, যা এখনো অনেক হইচই হয় বাংলাদেশে। এই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সার্ভিস অটোমাইজেশনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। মাননীয় স্পিকার, এই এখনো বাংলাদেশে ছেলের সহায়তা ছাড়া বাবা স্মার্টফোন চালাতে পারে না। চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে কি একে দেখছেন আমার বিপক্ষ দলের বন্ধুরা? এদেশে প্রাচীন আইনে এখনো লেখা রয়েছে রীতিমতো চুক্তি করে যে বর্গফুটের অফিস ছাড়া ব্যবসা সম্ভব নয়, অথচ জাতীয় পরিচয়পত্র দিলে অনলাইন ব্যবসা নিবন্ধন করা, ব্যাংক অ্যাকাউন্ট খুলে ঘরে বসে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বৈদেশিক ব্যবসা ব্যবস্থা করা সম্ভব মাননীয় স্পিকার। এর জন্য আমি বলবো বাংলাদেশ এখনো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য প্রস্তুত নয় মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় স্পিকার। Thank you, Aslam, for your slaughtering arguments and advancing your team's position with very solid arguments. Thank you. So now our 4 speakers from the proposition and 4 speakers from the oppositions have presented their arguments. We'll now move to the rebuttal round to present. And once again, remember, during the rebuttal round, you cannot ask any point of information. You cannot interrupt the speakers. You will have 4 minutes to speak. So তোমাদের রিবাটল রাউন্ডে যখন 3 মিনিট শেষ হয়ে যাবে তখন আমি একটা মগে টোকা দিব, 4 মিনিট হয়ে গেলে 2টা। ঠিক আছে, আই এম সরি, এটা আমরা আজকে এই মগে টোকা দেওয়ার সিস্টেম বের করেছি। So we'll get better. আচ্ছা, so may I call upon the speaker from the proposition? Kiran, yes, what did you want to say? Okay, so the thing is that if it is muted on your side, if you make that noise, we will not be able to hear it. So you need to keep your mic unmute. Thanks, will do. Can I
call upon the speaker from the proposition to present your rebuttal, please. ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে যেতে চাই বিপক্ষ দলের চতুর্থ স্পিকারের কাছে। তিনি বললেন যে পাড়ে দাঁড়িয়ে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব না, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সবার আগে পাড়ি দাঁড়াতে হবে। তিনি তার অজ্ঞতার পরিচয় তিনি দুইটা ভাবে দিয়ে গেলেন। তিনি বাংলাদেশের আয়তনটা সঠিকভাবে বলতে পারেন নাই এবং তার ডক্টরদের সম্পর্কে তার অজ্ঞতার পরিচয় সবচেয়ে বেশি পরিমাণে লক্ষিত হয়, যেখানে আমাদের দেশে অনলাইনের মাধ্যমে ডাক্তারি সেবা দেওয়া সম্ভব। এরপরে আসি আমাদের বিপক্ষদের তৃতীয় স্পিকারের কাছে। তিনি বললেন 4G এবং 5G ইন্টারনেটের কথা। আরে ভাই, আপনার বাড়ির চারপাশের সাঁকো ঠিক হয় নাই বলে কি পুরো দেশে উন্নতি হয় নাই? এমন তো না, তাই না? আপনার এলাকায় নাই বা থাকতে পারে, কিন্তু আমরা প্রোগ্রেস করছি, আমরা এগোচ্ছি এবং আমরা প্রস্তুত এই ঢেউটা সামলানোর জন্য। আমাদের প্রতিপক্ষ দলের তৃতীয় স্পিকার আবার বলে গেলেন বিসিএস বা সরকারি চাকরির কথা। তিনি সেখানে কটাক্ষ করলেন, তিনি সরকারি জবকে তিনি কটাক্ষ করলেন। তার মানে কি তিনি দেশদ্রোহিতার পরিচয় দিচ্ছেন না? আবার তিনি দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী সুমি আপুর কথা উল্লেখ করলেন। তিনি বলেন কিছু একটা করেছে সুমি আপু, তিনি কিন্তু কিছু একটা করেন নাই, তিনি পুরো দেশের একটা রোল মডেল হিসেবে কাজ করছে। আবার এখন আমি যেতে চাই প্রতিপক্ষ দলের দ্বিতীয় স্পিকারের কাছে। তিনি বলে গেলেন যে মেজরিটি কিন্তু ইতিহাস গড়ে না। আসলেই তো, ইতিহাস কিন্তু মেজরিটি করে না, ইতিহাস গড়ে মাইনরিটি। আর তিনি আবারও বলে গেলেন আমাদের শিক্ষা ব্যবস্থার কথা। আসলে প্রকৃত অর্থে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যিনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় তিনি স্বশিক্ষিত, তিনি নিজেই শিক্ষিত হয়। আবার তিনি স্কুলের কিছু একটা বদনাম করে গেলেন, তিনি আমাদের স্কুলের পক্ষে না দেখা গেল। আসলে আমাদের স্কুলে কিন্তু সব শেখায় না, আমাদের স্কুলে শেখাচ্ছে বিভিন্ন রকম সাবজেক্ট সম্পর্কে আলোচনা করাচ্ছে আমাদের ব্রেনটাকে উর্বর করার জন্য। প্রতিটা সাবজেক্ট সম্পর্কে আমাদের চাপ দিচ্ছে যাতে আমার ব্রেনটা আরো চাপ নেওয়ার জন্য সক্ষম হয়। আর আপনি যদি স্কিল অর্জন করতে চান, আপনার জন্য রয়েছে অনলাইনে ওয়ার্ড স্কুল অফ বাংলাদেশ, 10 মিনিট স্কুল, আমাদের স্কুল, টেকনিক ইজি এডুকেশন, তারপর অনলাইন প্ল্যাটফর্ম আরো আছে, খান একাডেমি, বাইজুস, সেখান থেকে আপনি চাইলে এগুলো শিখে নিতে পারেন। আর আমাদের বিপক্ষ দলের গ্রুপ লিডার যে কি বলে গেলেন সেটা আমাদের বোধগম্য নয়। এবারে আসা যাক ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সংজ্ঞাটা, যেখানে ডেটা, কম্পিউটার, সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স সবচাইতে বড় সম্পদ। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি। এখানে আপনাদের সর্বপ্রথম মোশনের দিকে খেয়াল রাখতে হবে। মোশনে কিন্তু বলা হয়েছে আমরা প্রস্তুত কিনা, মোশনে কিন্তু বলা হয় নাই যে আমরা প্রোভাইড করছি কিনা। আমরা প্রোভাইড করছি না, কিন্তু আমরা প্রস্তুত। এবার আমি বলে যেতে চাই মাননীয় স্পিকার, একটা গ্লাস পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর যদি প্রতিপক্ষ বন্ধুগণের কাছে জিজ্ঞাসা করা হয় গ্লাসের অবস্থা কি, তারা হয়তো বলবেন যে গ্লাসটা অর্ধেক খালি, কারণ তাদের অভ্যাস ত্রুটিগুলো লক্ষ্য করা। কিন্তু আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, আমরা বলবো গ্লাসটা অর্ধেক পূর্ণ, কারণ পানি দ্বারা অর্ধেক পূর্ণ রয়েছে। আমরা ত্রুটির দিকে লক্ষ্য করি না। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রতিপক্ষ দলের চতুর্থ বক্তা মুক্তিযুদ্ধের বিপক্ষে চলে গেলেন। তিনি বলেন আদিম যুগের আলোচনা। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার অজ্ঞতার বিষয়টা। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে একটা দল বের হয়েছিল যারা বিশ্বাস করতে পারেই নাই যে একদিন দেশটা স্বাধীন হবে। তারা আত্মভয়ে পশ্চিম পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিল, তারা রাজাকার নামে পরিচিত। আজকের বিতর্কের মঞ্চেও আমরা তেমন কিছু একটা গন্ধ পাচ্ছি যে এখানেও কিছু কিছু আত্মবিশ্বাসীহীন মানুষ রয়েছে যারা মুক্তিযুদ্ধের সময় আগে সেই রাজাকারদের মতো আচরণ করে যাচ্ছে। আমাদের প্রতিপক্ষ দল বিশ্বাস করতেই পারছেন না যে আমরা বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ সামলানোর জন্য প্রস্তুত। প্রতিপক্ষ বন্ধুগণ, বাঙালি জাতি শুধু সমস্যার কথাগুলি উল্লেখ করে গেলে তারা সমাধানের কোনো ব্যবস্থা বলেন নাই বা তাদের কাছে সমাধানটা নেই। অনেকে বলেন জাতীয় খেলা হাডুডু, যেখানে একজন এগিয়ে যেতে চাইলে পেছন থেকে টান দিয়ে ধরে। ঠিক তেমনি আমরাও এখানে দেখতে পাচ্ছি প্রতিপক্ষ বন্ধুগণ আমাদের দেশটাকে এগিয়ে যাওয়াটা পছন্দ করছেন না, তারা পেছন থেকে টেনে ধরছে, আমাদের অজ্ঞতা সম্পর্কে জানি। আমাদের প্রতিপক্ষ বন্ধুগণ বিশ্বাস করতেই পারছেন না যে আমরা প্রস্তুত। আপনাদের চোখে শুধুমাত্র সমস্যাগুলো ধরা পড়ছে, কিন্তু আপনারা ফিরে তাকালেন না সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দিকে। যদি তাকাতেন তাহলে নিশ্চিতভাবে দেশের উন্নয়নের কথাটা বলে যেতেন। শেষমেশে আমি বলতে চাই, আপনারা আমাদের সাথে নেই বা চান না দেশটা এগিয়ে যাক। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটার কথা মনে করিয়ে দিতে চাই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে। হ্যাঁ, আমরা একলা চলতে প্রস্তুত, আমাদের আপনাদের দরকার নেই। হ্যাঁ, আর আমি আবারও মনে করে দিতে চাই, ইতিহাস গড়েছে কিন্তু মাইনরিটি, মেজরিটি কিন্তু ইতিহাস গড়ে নাই। আর এই অসম্ভব থেকে সম্ভব করার পরেই আমাদের আগ্রহী তরুণরা প্রমাণ করে দেবে বিদ্রোহী কবিতার সেই ভাষায়, বিশ্ব ছাড়াই উঠিয়েছি আমি একা চির উন্নতশীল। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। Thank you, the speaker from the proposition, to present your fiery rebuttal. We will need to review some of the arguments. However, can I now call upon this speaker from the opposition to present your rebuttal? ধন্যবাদ মাননীয় স্পিকার। সো প্রথমে আমি বলতে চাই প্রতিপক্ষ দলের আমার সেই যে বন্ধু রিবার্টাল করে গেল মাত্র তাকে। তো আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয়টি ছিল চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা। তো এই জায়গায়
উনি বলে গেলেন যে কি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে। তো এক্ষেত্রে আমি বলতে চাই, তো আপনি কি তাহলে একা প্রস্তুত হচ্ছেন চতুর্থ শিল্প বিপ্লবের জন্য? তো অবশ্যই আপনি উত্তর দিবেন আমার বন্ধু। তার আরো বলতেছিলাম যে ওনার কথা শুনে যেটা মনে হচ্ছিল যে কঙ্গোপনে সংগোপনে কাটিয়ে দিলাম ঘন্টা 2, গভীর ঘুমে সজাগ থেকে খড়ের গাদায় পেলাম শুই। ঠিক আছে, তো উনি ভাবতেছেন যে মানে 2-1টা উদাহরণ দিয়ে যাচ্ছিলেন, বারবারই এসে 2-1টা উদাহরণ দিয়ে যাচ্ছিলেন, আমরা এটা করেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা পারবো। সেটা পেরে তো দেখান এখন, কথা তো অনেক বৈঠকে অনেক আলোচনাই হয়, সেটা তো করে বাস্তবায়িত হয়নি এখনো, তাই না মানে মাননীয় স্পিকার? সো আমি বলতে চাচ্ছি বাংলাদেশের, উনি আমাকে বলতেছিলেন বাংলাদেশের সঠিক সারফেস আমি জানি না, তো বাংলাদেশের বর্তমান সারফেস আপনি পড়াশোনা করে দেখতে পারেন, বর্তমান সারফেস 1,48,000 বর্গ কিলোমিটার। আমার প্রতিপক্ষ মনে হয় আপনি বাংলাদেশে থাকেন না, আমার প্রতিপক্ষ। তো আমি বলতে চাচ্ছি, আমার দলের দ্বিতীয় বক্তা কিছুক্ষণ আগে বলে গেলেন শিক্ষাক্ষেত্রের কথা। শিল্প কারখানায় কি ধরনের জ্ঞান দক্ষতা লাগবে সেই বিষয়ে আমাদের শিক্ষাক্রমের তেমন সমন্বয় নেই। চতুর্থ বিপ্লব মোকাবেলায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তো প্রাথমিক শিক্ষাক্রম থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে অন্য দেশ এআই, আইওটি, বিগ ডেটা, ব্লকচেনের মতো জনপ্রিয় শব্দগুলো নিয়ে মানে কথাবার্তা বলছে, সেখানে আমাদের দেশের তরুণ তরুণী, আমাদের বিপক্ষ দলরা এখনো মোবাইল ডেটা প্যাকেজ নিয়ে পড়ে আছে মাননীয় স্পিকার। সো শিল্প বিপ্লবের এই সময় অন্যান্য দেশ যখন মেশিন দিয়ে লিখছে, তখন আমাদের দেশের বড় বড় অফিস আদালতে এখনো সেই পেন পেন্সিল দিয়ে খাতায় লিখে সেই খাতা সুই দিয়ে সেলাই করে বক্স বন্দি করে রাখা হচ্ছে মাননীয় স্পিকার। সো একে কি আমি চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে দেখবো মাননীয় স্পিকার? তো মাননীয় স্পিকার, চতুর্থ বিপ্লবের এই সময় আমার যে তৃতীয় বক্তারা এসে বলে যাচ্ছিলেন যে মোবাইল ফোন সবার হাতে হাতে হয়েছে। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলছিলেন মোবাইল ফোন সবার হাতে হাতে হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো তথ্য প্রযুক্তি যেটা ছিল তৃতীয় শিল্প বিপ্লব মাননীয় স্পিকার, সেই তথ্য প্রযুক্তি খাতে হাঁটি হাঁটি পা করে আগাচ্ছে। আমাদের কোটি কোটি মানুষের মোবাইল গ্রাহক আছে, ঠিক আছে, কিন্তু সেই গ্রাহক শুধু ভয়েস কল ব্যবহার করার জন্য আছে মাননীয় স্পিকার। বাংলাদেশ এখন পর্যন্ত এমন একটি সফটওয়্যার প্রতিষ্ঠান হয়নি যেখানে 20 জন আন্তর্জাতিক মানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে। এই তথ্যকে অনেক কিছু বলে দেয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তি খাতে 3টি চ্যালেঞ্জের মধ্যে বড় চ্যালেঞ্জটি হলো ইন্টারনেট, যার সমাধান 20 বছর আগে করা উচিত ছিল মাননীয় স্পিকার। দ্বিতীয় হলো বুদ্ধির মানুষ, যে বুদ্ধিমত্তার মানুষ দিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পরিচালনা করতে পারি, তৈরি করতে পারি। তো সেই বুদ্ধিমত্তার মানুষ কিন্তু সুবিধা বঞ্চিত হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু বাংলাদেশে থাকছে না মাননীয় স্পিকার। সো এই আবার কিছুক্ষণ আগে বলে গেলেন আমাদের অপোজিট টিমের মানে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা যে বাংলাদেশ ইউটিউবিং করতেছে, ব্লগ ভিডিও বানাচ্ছে। সেই ইউটিউব ব্লগ ভিডিও কিন্তু এই চতুর্থ বিপ্লবের সাথে সম্পৃক্ত না মাননীয় স্পিকার। সো আবার কিছুক্ষণ আগে প্রতিপক্ষ দলের চতুর্থ বক্তা বলে গিয়েছিলেন যে বাংলাদেশে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তো প্রোডাক্ট উৎপন্নের ক্ষেত্রে ওয়ালটন কাজ করছে, এবং ওয়ালটন থেকে আপনার কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ এবং মোটর বাইক হচ্ছে। তো এরকম একটা ব্লগে দেখা গেছে যে ব্লগ মদনের ব্লগে একজন মন্তব্যকারী লিখেছেন মোটরসাইকেলের চাকার বাতাস ছাড়া বাকি সবই নাকি বিদেশি। ভেবে দেখলাম বিদেশ থেকে ক্রয় মূল্যের সম পরিমাণ যদি আমদানি করে যে মোটরসাইকেলটি তৈরি করছে বাংলাদেশ থেকে 90 থেকে 1,20,000 টাকা কিনতে হচ্ছে, যদি বাংলাদেশে ওটি তৈরি করা হইতো, ওয়ালটন কোম্পানি যদি বাংলাদেশেই তৈরি করতো সবকিছু, তাহলে কিন্তু সেই মোটরসাইকেলটি 45,000 টাকায় সেল করতে পারতো মাননীয় স্পিকার। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে না যে আসলে সেই মন্তব্যকারীর মন্তব্যই ঠিক, আর আমাদের দেশ এখনো চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত নয় মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। Thank you, the member from the opposition to present your rebuttal. And now, can I request the judges to take the breakout space? And Rukaya, are you the admin? Can you please take it over and send the judges? You have to today? make me the host back. Oh, okay. How do I do that? Okay. Do you see that? I'm making you the host? Yes, I did. Okay, so Shall I can you pause the send the recording? judges? That would be, no, I will be in this, and I'll ask our guest to share her opinion about our participants. So can you send the, okay. Kiron, Can you send Kiron, Shongita, and Nobo to the breakout space? Yeah, but Nobo is learning how to judge, so and obviously we have to. Anybody else? No, these are the 3 people that were supposed to. Khalid, Okay. what about Khalid?
Oh, Khalid, where you are judging, right, Khalid? Yeah, he was assigned Okay, as judge. yes, I'm so sorry. Yeah, so Khalid, you go there as well. So please go to the adjudication space. In the meantime, I'll give you a feedback. Rukaya, send me. Okay, all right, cool. Okay. So without মৌটুসী, আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আপনার একটু সাউন্ডটা কেমন যেন শোনা যাচ্ছে না। আপনি কি একটু মানে ফোনটা ঠিক করে ধরবেন হয়তো? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, জি, এখন জি, শোনা যাচ্ছে। জি, আমাদের জি। অ্যাডজুডিকেটররা অ্যাডজুডিকেশনে খানিকটা সময় নেবে ডেলিবারেশনের জন্য। ওনারা আলোচনা করবেন নিজেদের ভিতরে। জি। আপনি তো শুনলেন আমাদের এই ছোট ছোট থেকে আরম্ভ করে একেবারে 6 থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েদের আর্গুমেন্টস। আপনি আমাদেরকে বলবেন আপনার কেমন লাগলো আমাদের এই ছেলেমেয়েদের আর্গুমেন্ট গুলো? Oh, well, it has been an overwhelming experience for me. It was beyond my expectation, and I'm so happy that the students are doing so good. গ্রামে শহরে সবাই মিলে এত মানে সম্মিলিত ভাবে এত সুন্দর ভাবে প্রেজেন্ট করেছে, আমি সত্যি ভীষণ মুগ্ধ, and I will be looking forward to watching more debates. থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমাদের শুধুমাত্র রুকাইয়া ছাড়া নোবডি ইজ ইন দ্য সিটি। আর আমি হচ্ছি টরন্টো শহরে। আপনি বিদেশি। আমি বিদেশ থেকে, হ্যাঁ। তো আমাদের আরো মানে উই হ্যাভ আদার ফিউ সেটস অফ ডিবেটার্স। আজকে তো এরা, এবং এখন যেটা আমরা করছি মৌটুসী, যেটা দেখতে পাচ্ছেন এখানে উই হ্যাভ আ সেট অফ স্পিকার্স যারা শিখছে কিভাবে কথা বলতে হয় তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়ার্ল্ড স্কুল অফ ডিবেটের যে ফরম্যাটে সেই অনুসারে। কিছু কিছু ডিবেটাররা ওরা শিখছে যে কিভাবে এটাকে অ্যাডজুডিকেট করতে হয়, কারণ আমাদের তো এই মুহূর্তে চাইলেই অ্যাডজুডিকেটর আমাদের জন্য জোগাড় করা ডিফিকাল্ট। সো আমরা নিজেরাই শিখছি কিভাবে অ্যাডজুডিকেট করতে হয়, কিভাবে শিফান, তারপর হচ্ছে পূর্ণিমা, ওরা আমি গ্রামের যে স্কুল থেকে পাশ করেছি বহু কাল আগে, ওরাও সেই স্কুলের ছাত্র। তো ওরা আমাদের তারপরে হচ্ছে সো উই আর ট্রাইং টু চেঞ্জ দ্য এন্টায়ার প্যারাডাইম, যে আপনার ডিবেটটা শুধুমাত্র জি, এবং কিভাবে শিখেছেন আমি সেই প্রসেসটা জানতে চাইবো। এবং সবাইকে অভিনন্দন স্যার, আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এজন্য আপনাকেও অভিনন্দন, কারণ এটা আসলে এভাবে চিন্তা তো সবাই করে না। আপনি এই স্টুডেন্টদের, এই ছাত্রছাত্রীদের যে কি উপকার করে দিচ্ছেন, ওরা আশা করি ভবিষ্যতে বুঝতে পারবে। তো আপনাকে কৃতজ্ঞতা, এবং এটা আমার জন্য একটা ইন্সপিরেশন হয়ে থাকলো, এবং আমি যদি এর মধ্যে যুক্ত হতে পারি, কিছু শিখতে পারি, কারণ আমি এই প্রসেসের মধ্যে কখনো যাইনি, এবং আমার সন্তানকে আমি ডেফিনেটলি এরকম সুযোগ যদিও কখনো পায়, she would be কি বলবো, she would remain very grateful, কারণ জীবনের এগিয়ে যাওয়ার জন্য এসব বিষয়গুলো কাজে দেয়। আমি আপনাদের আর সময় না নেই, থ্যাংক ইউ ফর ইনক্লুডিং মি। আমি আবার আশা করি আমি কোনো একটা বিতর্ক কম্পিটিশন আমি দেখবো, আশা করি কোনো একটা পর্ব। আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু আপনাকে আমাদের কোন একটা বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি করে আমাদের এগুলো করা, আরেকটা বিতর্ক প্রতিযোগিতা করা আপনি যখন, এবং আপনি আমাদের সাথে আছেন মৌটুসী, আপনি না চাইলেও আমি আপনাকে বিরক্ত করবো। হ্যাঁ, আমি চাইবো, আমি আছি স্যার। I would be very glad. Thank you for এবং আরিয়াকে যেটা মানে ও যদি এখন ডিবেট গুলো শোনে, যেমন ধরুন নাফি, ও কিন্তু ক্লাস 6 এ পড়ে, তারপরে হচ্ছে রাতিব, ও কিন্তু ক্লাস 5 এ পড়ে। তো এই যে ওরা এখন শিখছে, ওরা এখন কথা বলার ক্ষেত্রে হয়তো অনেক কিছু ওদের আর্গুমেন্ট গুলো এখন পর্যন্ত কোজেন্ট হয়নি। সো ইটস মানে দে আর লার্নিং, ইটস অল ডিফারেন্ট ভেরিয়েন্ট রেঞ্জ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে ফিডব্যাক দেব। সো লেট মি, কি হলো? You want to pause? রেকর্ডিং না, মানে ক্যান ইউ pause the recording for a little bit, মানে I give the feedback। আমার সবারটা এত ভালো লেগেছে, আপনার ফিডব্যাকে কারোটা ভালো হবে, কারোটা হয়তো একটু ভালো হবে, সেগুলো আমি না শুনি স্যার। আমি ভালো, আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে মৌটুসী, ভালো থাকবেন। ওকে, গ্রেট, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
Have a good day, everybody. Bye. বাই। Bye. হ্যাঁ, জি বলুন সঙ্গীতা। No, Rumi had to go. She had to take care of her daughter. ওকে, So we finished the argument, all the discussion and everything, and then না ঠিক আছে, মানে বেসিক্যালি আপনি এবং কিরণ আপনারা দুজন করবেন, মানে রুমি করবে। আমি এখন যেটা হচ্ছে খালি, তারপরে হচ্ছে conversation with whatever we are going to talk about in terms of who whether in terms of giving the debate to which team or whoever's done well. This is an outcome of a discussion between 5 of us. Okay. Yeah. So yes, it reflects the opinions of all of us. ওকে, ঠিক আছে, তাহলে আপনি সেটা ডেলিভার করুন। And no, I definitely want Kiran to go first. Go first, okay, fine. মানে এক ওয়ান বাই ওয়ান গেলে অনেক সময় লাগবে, মানে আপনি তো যাচ্ছেন। But let Kiran say. Sorry, I got a little delayed for the net connection. So okay, so আজকের overall should I go one by one? মানে Overall বলবো। Okay, overall বলবো। So Shifan started off, so he gave a proper outline of how he and his team members are going to continue, but he spent too much time explaining historical details, and that's why he lost time to address the main topic. But he left some important questions to be addressed by the opposition team. So after him came Rukaya. Rukaya immediately pointed out that there was a weakness in Shifan's speech, that he did not address the issue of fourth industrial revolution properly. And then okay, she came up with some very strong argument in favor of her argument, in favor of her position, and she could have addressed more issues that Shifan left, but she didn't. And one more thing, she did not use her time completely. She had more time in hand, but she did not use it properly. Okay. So after that, Bipasha started off with a nice quote, and she tried to, this is what I liked about her, she tried to validate her argument by giving examples from the opposition team members. Okay, so that was good. And she was getting stuck on and off. I think there was a lack of preparation on her side, but she started off well. Overall, her presentation was good, but if she prepared well enough, she could have done much better. And she had more time in her hand, she didn't use it properly. Okay, after that comes Shumi Appu. So Shumi Appu, okay, she immediately gave some very nice response to what Bipasha said, and then she showed some very pertinent arguments showing that how Bangladesh is not yet ready for the fourth industrial revolution, by showing the practical flaws in the education system. Okay, and yeah, and the ending was beautiful, that she was giving how we are not ready by explaining her situation, that how she is finding it difficult to get internet connection. Okay, so after that, Nafi has given some relevant examples, and his arguments were somehow okay, but they were not linked properly. And in some places he was telling that I think, in my opinion, and the thing is that I don't think we should say I think. We can come up with what I think after they have explained it with logic and facts and statistics. They cannot just say, oh, I feel like this, so that is why this is happening. No, so that should be avoided. And then Zimam started off by addressing the weaknesses of the opposition team member, and he provided some very relevant examples and arguments. He left important questions for the opposition team members, but আমার যেটা মনে হয় ও অনেক ভালো কথা বলছে, কিন্তু ওর প্রিপারেশন নিলে আরো ভালো বলতে পারতো। মানে মাঝে মাঝে মনে হচ্ছিল যে হি ইজ থিংকিং, বাট এটা যদি আগে থেকে প্রিপেয়ার থাকতো তো হয়তো 5 মিনিটে হি কুড হ্যাভ ডেলিভার্ড মাচ মোর। ওকে, এন্ড দেন নাবিন স্টার্টিং ওয়াজ ভেরি গুড, এন্ড ও হচ্ছে কথা বলার সময় ওর আগে যে টিম মেম্বার ছিল ওদের কথা রেফারেন্স আনছে টু ফার্দার এক্সপ্যান্ড হিজ আর্গুমেন্ট, এন্ড হি হ্যাজ গিভেন সাম স্ট্যাটিস্টিক্স এন্ড ফ্যাক্টস। তারপর হচ্ছে okay, so who else is okay, Aslam has given a clear cut definition of fourth industrial revolution, like what it means, and ওর মনে হচ্ছে এই বিষয়ে ওর আন্ডারস্ট্যান্ডিং এর ডেপথ অন্যদের থেকে কম্পারেটিভলি বেটার ছিল। ওভারঅল আসলাম এবং রুকাই ওরা দুজনেই চেষ্টা করছে
এটার বিষয়টা কি, মানে কোন বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। আমার কাছে মনে হয় when you are talking, when you are debating, there is audience, so they might not know what is it. So what would have been better if someone came, if one of them or maybe two or three of them came and they sort of made a distinction between first, second, third and fourth industrial revolution, তাহলে এটা বুঝতে সবার জন্য আরো সুবিধা হইতো। So yeah, with that I am like this was my observation. Okay, so Didi, now it's your turn. So I think সব বেশিরভাগ অবজারভেশন গুলো তো সামারাইজ করে দিয়েছে কিরণ। একটা কথা আমার মনে হচ্ছিল আজকে যে I think many of us who presented here today, including the proposition and the opposition team, needed a little more help to understand the topic. কারণ আমার মনে হচ্ছিল যে there is slightly like a slight problem, মানে যেটা কারণ of course it's not easy and it's overwhelming, আর মানে যে কোনো কারোর এরকম একটা টপিকে প্রেজেন্ট করাটা সহজ না। তো তার উপরে মানে একটু প্রিপারেশনে আমার মনে হচ্ছিল যে বুঝতে আর তারপরে সেটা প্রিপেয়ার করে কতটা প্রেজেন্ট করবে 5 মিনিটে বা কি পয়েন্ট নেবে, তো সেইটা একটু আমার মনে হয় যে অসুবিধে হচ্ছিল। মানে I don't know, maybe I'm completely wrong, but there could have been this sort of an issue. And so সেই কনটেক্সটে ইনফ্যাক্ট রুমি before she left, she made this point and she wanted it to be included that এটা এটা একটু জরুরি। আর আমারও এটা মনে হয় যে তোমরা যদি গ্রুপ, যেরকম প্রপোজিশন আর অপোজিশন দুটো টিম আছে, যদি সম্ভব হয় আলোচনা করার একে অপরের মধ্যে যে আমরা এভাবে প্রিপেয়ার করছি বা আই নিড হেল্প টু লুক ফর দিস বা লেটস সার্চ ফর দিস টুগেদার, মানে লুকিং ফর সামথিং, looking for a relevant piece of information online is also কি বলবো, মানে ওটা একটা শিক্ষা, ইম্পর্টেন্ট একটা জিনিস যে মানে কোন ইনফরমেশনটা আমি নেব, কোথা থেকে নেব, কি লেখা আছে, বা কারণ ইট হ্যাজ টু মাচ ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে যদি সম্ভব, মানে ইফ ইটস পসিবল ফ্রম নাও অন মেবি, কারণ অফকোর্স মানে উই আর অল ডিফারেন্টলি লোকেটেড, আমার মনে হয় ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমরা থাকো বা সময়ের অসুবিধে সুবিধে আছে, একটু যদি আলোচনা করা যেতে পারতো ওটা ভালো হতো। আর আরেকটা কথা, অনেকগুলো জিনিস অবশ্যই ভালো লাগলো, যেভাবে রিবাটল রাউন্ডটা হলো অথবা যেভাবে শিফান শুরু করলো, তারপরে হি ওয়েন্ট ব্যাক টু এক্সপ্লেনিং থিংস। I also really liked যখন অপোজিশন টিম থেকে রুকাইয়া শুরু করলো। আমার মনে হয় যে it's very important for there will be that audience that doesn't know, and for that audience it's important to know what is the fourth industrial revolution, what it includes. And personally I also like that Rukaya spoke about gender, but also disaggregated data, gender disaggregated data বলি আমরা, যখন we also talk about women from rural areas বা দলিত women বা আদিবাসী women বা কিছু এরকম। তো সেটা আরেকটু যদি কি বলে, মানে পরে আমার এটা খুব ভালো লাগলো যে জিমাম একটা ডেটা প্রেজেন্ট করলো যে কিভাবে অ্যাডভার্সলি ইম্প্যাক্টেড হবে এই প্রসেসটা। তো সেইগুলো। আর the other thing that I thought, বাকি তো I think has been summarized. What I was thinking is that এইটা প্রিপেয়ার করার জন্য একটা শর্টকাট ছিল, মানে that's what I would have done. শর্টকাটটা হচ্ছে যে if there are a lot of conversations under the CPS Alliance network which discusses this topic, so some of us who didn't want to go and prepare and read stuff, That's why I mentioned about this, Dalit, তারপর হিন্দু মাইনরিটি, কারণ এগুলো রিপিটেডলি মানে হয় সিবিএস যারা that short route। আর কারণ মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন এইটা তোমাদের মাস্টার মশাইয়ের পিএইচডি রিসার্চ টপিক, তো উনি প্রচুর বিভিন্ন আলোচনায় উনি এগুলো বলেন। তো আমার মনে হলো যে এইটা একটা খুব ইম্পর্টেন্ট আর পয়েন্ট ছিল, both for proposition and for opposition team, which almost went untouched, যে what this means
what this data means and what happens when people's data, when big corporations can access people's data, and what are these repercussions. So I really felt that so these are I guess হয়তো যারা একটু ফাঁকিবাজ তারা এরকম শর্টকাট খুঁজে বিভিন্ন পদ্ধতি বার করে, আমি অত দেখি যে কিভাবে শর্টকাট করব. So I was thinking that a useful way could have been to go to the conversations. There's Nick Coldry, Ulysses Mejias, there's Catherine Riley. There's a lot of conversations যেখানে গিয়ে you could have sort of accessed some of that information, including a lot of the things that তোমাদের মাস্টারমশাই ওখানে বলেন, and then processed it and sort of presented. So these are maybe like আজকের দিনের জন্য আমার মনে হলো যে this could have been a way, especially if all that information online seems slightly overwhelming. So yeah, these are some things that I thought. Rose, what do you think? And yes, okay, let me also say that yes, sorry, how did I forget? So we had a lot of different opinions on speakers and who we liked and whose arguments we liked, etc. So but we had to come to some sort of a conclusion. So we will go with Aslam, Jimam, Naveen in that order for today, and we would like to give the debate to the opposition team. Congratulations. Thank you. Right. So I am declaring the debate team that will be on live. এবং লাইভের ক্ষেত্রে what we will have. Can we stop the recording here? Yes.